যুদ্ধে সমর্থন না দেওয়া ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে ব্যাপক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এর আওতায় স্পেনকে ন্যাটো থেকে বাদ দেওয়া এবং আর্জেন্টিনার নিকটবর্তী ফকল্যান্ড দ্বীপের মালিকানা যুক্তরাজ্যের কাছ থেকে কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের এক গোপন নথি ও ইমেইলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই সব বিকল্পের মধ্যে রয়েছে স্পেনের ন্যাটো সদস্যপদ স্থগিত করা এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটেনের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনা করা। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মূলত ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার, ঘাঁটি ব্যবহারের সুযোগ এবং আকাশপথ ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণে স্পেন ও যুক্তরাজ্যের প্রতি এই ক্ষোভ। ওই কর্মকর্তা আরও জানান, বর্তমানে এসব ভাবনা পেন্টাগনের উচ্চ পর্যায়ে ঘুরপাক খাচ্ছে। একটি প্রস্তাবে বলা হয়েছে, কঠোর মনোভাবের দেশগুলোকে ন্যাটোর গুরুত্বপূর্ণ বা মর্যাদাপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। ন্যাটো থেকে কোনো সদস্যকে স্থগিত করা সম্ভব কিনা এই প্রশ্নে এক ন্যাটো কর্মকর্তা বলেন, ন্যাটোর প্রতিষ্ঠাতা চুক্তিতে সদস্যপদ স্থগিত করার কোনো বিধান নেই। ইরান যুদ্ধে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে সেটি খুলে দিতেও মিত্ররা তাদের নৌবাহিনী পাঠায়নি। তিনি এটাও বলেছেন, যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, ইমেইলে যুক্তরাষ্ট্রের ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কোনো প্রস্তাব নেই। ইউরোপে মার্কিন ঘাঁটি বন্ধ করার কথাও এতে বলা হয়নি। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব যুক্তরাজ্যের কাছেই রয়েছে। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বলেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানুষ বিপুল ভোটে যুক্তরাজ্যের অধীনে থাকা অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছে। আমরা সবসময় দ্বীপবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং যুক্তরাজ্যের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছি। ন্যাটো জানিয়েছে, কোনো সদস্য রাষ্ট্রের পদ স্থগিত বা বহিষ্কার করার কোনো বিধান জোটে নেই। ন্যাটোর সদস্যপদ থেকে স্পেনকে স্থগিত বা বাতিল করা হতে পারে এমন খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পেন্টাগনের এই কথিত পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী সানচেজ সাংবাদিকদের বলেন, আমরা কোনো ইমেইলের উপর ভিত্তি করে কাজ করি না। আমরা কাজ করি সরকারি নথিপত্র এবং অবস্থানের ভিত্তিতে। স্পেন তার মিত্রদের সাথে পূর্ণ সহযোগিতায় বিশ্বাসী, তবে তা অবশ্যই আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে হতে হবে। সানচেজ আরও জোর দিয়ে বলেন, স্পেন ন্যাটোর একটি অনুগত অংশীদার এবং জোটের প্রতি তার সমস্ত প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করে আসছে। ইরান সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অভিযানে শরিক না হওয়াকে তিনি আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধতা হিসেবে উল্লেখ করেন। নিউজ ডেস্ক, দুদিয়াল। দীর্ঘদিন ধরে সম্মুখ সমরে থেকে পর্যাপ্ত খাবার ও সুপেয় পানির অভাবে কঙ্কালসার হয়ে পড়েছে অনেক ইউক্রেনীয় সেনা। এরকমই একদল সেনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই কেলেঙ্কারির জেরে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের এক শীর্ষ কমান্ডারকে বরখাস্ত করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, আনাস্তাসিয়া স্তিলকুস নামের এক সেনার স্ত্রীর পোস্ট থেকে ঘটনাটি সামনে আসে। তিনি তার স্বামীর সহযোদ্ধাদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ছবিগুলোতে দেখা যায়, অপুষ্টির কারণে 4 জন সেনার শরীর জীর্ণ ও কঙ্কালসার হয়ে গেছে। তাদের পাঁজরের হাড় বেরিয়ে এসেছে, পেট ঢুকে গেছে ভেতরে, হাত ও বাহু শুকিয়ে গেছে। ওই সেনাদের স্বজনরা জানান, উত্তর পূর্ব ইউক্রেনের কুপিয়ানস্ক শহরের কাছে ওয়াস্কিল নদীর বাম তীরে একটি সংকীর্ণ ভূখণ্ড রক্ষায় টানা 8 মাস ধরে লড়াই করে যাচ্ছেন এই সেনারা। সেখানে কেবল ড্রোন দিয়ে খাবার ও ওষুধ পাঠানো হতো। শিলকুস লেখেন, যুদ্ধক্ষেত্রে যাবার সময় এই সেনাদের ওজন ছিল 80 থেকে 90 কেজির উপরে। এখন তাদের ওজন 50 কেজিতে নেমে এসেছে। তিনি অভিযোগ করেন, একবার খাবার দেবার পর টানা 10 দিন আর কোনো খাবার সেখানে যায়নি। জীবন বাঁচাতে বৃষ্টির পানি পান করা এবং তুষার গলিয়ে খেতে হয়েছে তাদের। শিলকুস আরও জানান, এক পর্যায়ে এই সেনারা টানা 17 দিন না খেয়েছিলেন। রেডিওর মাধ্যমে বারবার আকুতি জানানো হলেও কেউ তাদের কথা কানেই তোলেনি। আমার স্বামী আর্ত চিৎকার করে ভিক্ষা চেয়েছে, বলেছে খাবার নেই, পানি নেই, কিন্তু তাদের কথা শোনা হয়নি। এমনটা একবার নয়, বারবার ঘটেছে। আরেক সেনার আত্মীয় ইভানা পোবেরেজনিউক জানান, 14th সেপারেট মেকানাইজড ব্রিগেডকে ভয়াবহ এক কঠিন পরিস্থিতিতে ফেলা হয়। ক্ষুধার জ্বালায়
অনেক যোদ্ধা যুদ্ধক্ষেত্রেই জ্ঞান হারিয়ে ফেলছেন। তার বাবাকে কোনো মতে ওই রণাঙ্গন থেকে সরিয়ে নেওয়া হলেও অন্য সেনারা এখনো ওই পরিস্থিতিতে আটকে আছেন। এসব বিষয় সামনে আসায় তীব্র বিতর্ক সৃষ্টির ফলে এরই মাঝে সেনাদের খাবার সরবরাহের দায়িত্বে থাকা শীর্ষ কমান্ডারকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ব্রিগেডের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে কিছু সেনাদের কাছে রসদ সরবরাহে ঘাটতি রয়েছে। রুশ সেনাদের সম্মুখ সারির খুব কাছাকাছি হওয়ায় সেসব জায়গায় কেবল আকাশপথেই খাবার সরবরাহ করা সম্ভব, কিন্তু শত্রু বাহিনী ড্রোন ব্যবহার করে প্রতিনিয়ত খাদ্য, জ্বালানি ও গোলাবারুদ সরবরাহে বাধা দেয়ায় এই লজিস্টিক সংকট তৈরি হয়। এদিকে এরই মাঝে শিলকুস জানিয়েছেন বিষয়টি জনসম্মুখে আসার পর পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি বলেন, নতুন কমান্ডার নিয়োগ দেয়া হয়েছে। তিনি আমাকে ফোন করে জানিয়েছেন সমস্যার সমাধান হচ্ছে। আমার স্বামী জানিয়েছে গত ৮ মাসে সে যতটা না খেয়েছিল এর মাঝে তার চেয়ে বেশি খাবার পেয়েছে। তবে দীর্ঘদিন অভুক্ত থাকায় তাদের পাকস্থলী সংকুচিত হয়ে গেছে। তারা জানে না পরের দিনের খাবার পাবে কিনা। এই সেনাদের সুচিকিৎসা ও অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন। ইউক্রেনের সামরিক কমান্ড পুরো ঘটনার বিস্তৃত তদন্ত শুরু করেছে। সেনাদের কাছে খাবারের নতুন চালান পৌঁছে দেওয়া হচ্ছে এবং অনুকূল পরিস্থিতি তৈরি হওয়া মাত্রই ওই এলাকায় আটকে পড়া সেনাদের সরিয়ে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। দুটি পৃথক ঘটনা, তবে ঘটনাস্থল একই, ওয়াশিংটনের অভিজাত হিলটন হোটেল। দুটি ঘটনাতেই যুক্তরাষ্ট্রের দুজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের ওপর সশস্ত্র হামলার চেষ্টা করা হয়। প্রাণে বেঁচে যান তারা। তবে দুটি ঘটনার মধ্যে ব্যবধান ৪৫ বছরের কিছু বেশি। ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি ঘটল ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে। ২৫ এপ্রিল এখানে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানস্থলে হামলার ঠিক ৪৫ বছর আগে ১৯৮১ সালের ৩০ মার্চ এই হোটেল প্রাঙ্গণেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের প্রাণনাশের চেষ্টা হয়েছিল। দুই ঘটনার মধ্যে আছে বিস্ময়কর মিল। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন রোনাল্ড রিগান। প্রথম দফায় ক্ষমতায় আসার পর ৩০ মার্চ AFL CIO এর একটি অনুষ্ঠানে বক্তব্য শেষ করে হিলটন হোটেল থেকে বেরিয়ে আসছিলেন রিগান। নিজের গাড়ি লিমোজিনে উঠতে যাবেন এমন সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন জন হিঙ্কলি জুনিয়র নামের হামলাকারী। একটি বুলেট লিমোজিনের পাশে লেগে ছিটকে আসে এবং রিগানের বুকে ও শরীরের উপরিভাগে আঘাত করে। এতে তার একটি পাঁজরের হাড় ভেঙে যায় এবং একটি ফুসফুস ফুটো হয়ে যায়। সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত রিগানকে একটি গাড়িতে তুলে পার্শ্ববর্তী জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যান। শেষ পর্যন্ত ১১ তারিখ সুস্থ হয়ে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। ১৯৮১ সালের এই ঘটনায় রিগান ছাড়া আরও ৩ জন গুলিবিদ্ধ হয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন একজন পুলিশ কর্মকর্তা, একজন সিক্রেট সার্ভিস এজেন্ট এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি। ব্র্যাডির চোখে গুলি লেগেছিল এবং তিনি মস্তিষ্কের স্থায়ী ক্ষতির শিকার হন, যা তাকে বাকি জীবনের জন্য পঙ্গু করে দেয়। অবশেষে ১৯১৪ সালে তিনি মৃত্যুবরণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার মৃত্যুকে ১৯৮১ সালের ওই গুলির ঘটনার সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে হত্যাকাণ্ড হিসেবে ঘোষণা করে। অভিযুক্ত হিঙ্কলিকে মানসিক অসুস্থতার যুক্তিতে রিগানকে হত্যা চেষ্টার অভিযোগ থেকে খালাস দেয়া হয়। আইনজীবীরা তার নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার এবং অভিনেত্রী জোডি ফস্টার এবং ট্যাক্সি ড্রাইভার সিনেমার প্রতি তার চরম মোহকে এই হামলার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। হিঙ্কলিকে ২০১৬ সালে মুক্তি দেওয়ার আগ পর্যন্ত ওয়াশিংটনের সেন্ট এলিজাবেথ হাসপাতালে কড়া নিরাপত্তায় বেষ্টিত একটি বিভাগে বন্দী রাখা হয়েছিল। এই ইতিহাসের কারণে স্থানীয়রা হোটেলটিকে হিঙ্কলি হিলটন নামে ডাকেন এবং হোটেলের একপাশে থাকা একটি ফলক এখনও সেই গুলিবর্ষণের ঘটনার স্মৃতি বহন করছে। ২৫ এপ্রিল এই হোটেলে সর্বশেষ হামলার ঘটনা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, হামলা চালানো ব্যক্তি একজন সম্ভাব্য আততায়ী। তাকে লোন উলফ বা বিচ্ছিন্ন হামলাকারী হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আটককৃত ওই ব্যক্তির কাছে একাধিক অস্ত্র পাওয়া গেছে। যদিও সরাসরি ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা কিনা শেষ খবর পাওয়া পর্যন্ত তার নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেকেই বলছেন সৌভাগ্যক্রমে বেঁচে যান ট্রাম্প। গুলির শব্দ শোনার সাথে সাথেই নিরাপত্তার চাদর বিছিয়ে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলনিয়াকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে সেখানে 7 থেকে 8টি গুলির শব্দ শুনেছেন তিনি। শেষ খবর পর্যন্ত ট্রাম্প, মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রীসহ অতিথিরা অক্ষত আছেন। এফবিআইর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলাকারী একটি শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক সদস্যের দিকে গুলি ছোড়েন। ওই সদস্য সুরক্ষা পোশাক পরা থাকায় তার ক্ষতি হয়নি। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সঙ্গে ডিনারে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। কোত্থেকে গুলি এলো, কে করল বুঝে ওঠার আগেই দ্রুত গোয়েন্দারা পুরো হলের দখল নিয়ে মানবঢাল তৈরি করে নিচ্ছিদ্র নিরাপত্তায় সরিয়ে নেয় ট্রাম্পকে। ট্রাম্পের ওপর হামলা বা হামলার হুমকির ঘটনা এই প্রথম নয়। 2016 সালে ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার থেকেই তার ওপর হামলা বা হামলার হুমকির ঘটনা ধারাবাহিকভাবেই ঘটে আসছে। এর সর্বশেষ নজির 25 এপ্রিল রাতের এই চাঞ্চল্যকর ঘটনা। এর আগে 2024 সালের নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প 2 বার হত্যাচেষ্টার মুখে পড়েছিলেন। উভয় ঘটনায় সিক্রেট সার্ভিসের ব্যর্থতা সামনে আসে, যা নিয়ে তদন্ত হয় এবং সংস্থাটির নেতৃত্বে পরিবর্তন আনা হয়। সে বছর পেনসিলভানিয়ার বাটলারে 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস ট্রাম্পের সমাবেশে গুলি চালান। একটি গুলি ট্রাম্পের ডান কান ছুঁয়ে যায় এবং তার এক সমর্থক নিহত হন। পরে সিক্রেট সার্ভিসের এক স্নাইপার ক্রুকসকে হত্যা করে। পরে মার্কিন সিনেটের এক প্রতিবেদনে এই ঘটনার জন্য সিক্রেট সার্ভিসের পরিকল্পনা, যোগাযোগ এবং নেতৃত্ব ত্রুটির কথা বলা হয়। একই বছর ট্রাম্পের নিজ এলাকা ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে রায়ান ওয়েসলিরুথ নামের এক হামলাকারীকে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে রাইফেল সহ দেখা যায়। সে সময় ট্রাম্প সেখানে খেলছিলেন। এক সিক্রেট সার্ভিস এজেন্ট রুথের দিকে গুলি চালালে তিনি পালিয়ে যান। পরে গ্রেফতার হন। বর্তমানে তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এসব ঘটনার বাইরেও ট্রাম্পকে ঘিরে আরও নানা ষড়যন্ত্র, হুমকি ও নিরাপত্তা ব্যর্থতার ঘটনা রয়েছে। 2016 সালের জুনে এক 20 বছর বয়সী ব্রিটিশ নাগরিক লাস ভেগাসে ট্রাম্পের সমাবেশে এক পুলিশ কর্মকর্তার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি স্বীকার করেন ট্রাম্পকে হত্যা করাই তার উদ্দেশ্য ছিল। এরপর 2017 সালের সেপ্টেম্বরে নর্থ ডাকোটায় এক ব্যক্তি একটি ফর্কলিফট চুরি করে প্রেসিডেন্টের গাড়িবহরের দিকে চালিয়ে দেন। তার পরিকল্পনা ছিল প্রেসিডেন্টকে বহনকারী লিমোজিন উল্টে দেয়া। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে এক ফরাসি কানাডীয় দ্বৈত নাগরিক ট্রাম্পকে মারাত্মক বিষ রাইসিন সহ একটি চিঠি পাঠান। এছাড়া 2024 সালের জুলাইয়ে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয় এবং পরে দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর ভাড়াটে খুনি হিসেবে ষড়যন্ত্র পরিচালনা করছিলেন, যার লক্ষ্য ছিল ট্রাম্পকে হত্যা করা। কয়েক মাস পর আরেক ইরানি নাগরিকের বিরুদ্ধে অন্য এক মার্কিন নাগরিককে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয় এবং তিনিও স্বীকার করেন যে তাকে ট্রাম্পকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ওয়াশিংটনে থাকার সময় মারে লাগোতে এক 21 বছর বয়সী ব্যক্তি শটগান ও গ্যাস ক্যানিস্টার নিয়ে প্রবেশ করলে সিক্রেট সার্ভিস তাকে গুলি করে হত্যা করে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলিবর্ষণের ঘটনার পর আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক পদ হতে পারে তা যদি আগে জানতাম তবে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিরাপত্তায় সবসময় নিযুক্ত থাকে সিক্রেট সার্ভিস নামে বিশেষ এক বাহিনী। তাদের দুর্ভেদ্য নিরাপত্তা সত্ত্বেও যুগে যুগে অনেক মার্কিন প্রেসিডেন্ট হত্যা ও হত্যা চেষ্টার শিকার হয়েছেন। সর্বশেষ 25 এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টা চলে। CNN বলছে মার্কিন ইতিহাসে এখন পর্যন্ত দায়িত্ব পালনরত অবস্থায় মোট 4 জন প্রেসিডেন্ট আততায়ী হামলায় নিহত হয়েছেন। আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গুপ্ত হত্যার শিকার হওয়া প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। 1865 সালে যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শেষ হওয়ার মাত্র 5 দিন পর ওয়াশিংটনের ফোর্ডস থিয়েটারে তাকে মাথার পেছন থেকে গুলি করা হয়। পরদিন সকাল 7:22 মারা যান তিনি। ঘাতক বুথ ছিলেন একজন ব্যর্থ অভিনেতা ও কনফেডারেট সমর্থক।
হত্যাকাণ্ডের পর পালিয়ে যেতে সক্ষম হলেও প্রায় 2 সপ্তাহ পর ভার্জিনিয়ার একটি খামারে তাকে ঘিরে ফেলে সেনাবাহিনী। আত্মসমর্পণ করতে রাজি না হওয়ায় সেনাদের গুলিতেই বুথ নিহত হন। জেমস গারফিল্ড 1881 সালের 2 জুলাই ওয়াশিংটন ডিসির একটি ট্রেন স্টেশনে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড। তাৎক্ষণিকভাবে তিনি নিহত না হলেও 2 মাস পর আঘাতের ক্ষত থেকে নিউ জার্সিতে মারা যান। সেই সময় পেনিসিলিন আবিষ্কৃত হলে হয়তো তিনি বেঁচে যেতেন, কিন্তু তখন অ্যান্টিবায়োটিকের অভাব এবং আধুনিক স্বাস্থ্যবিধি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় চিকিৎসকরা বারবার প্রেসিডেন্টের ক্ষতস্থানে অস্বাস্থ্যকর উপায়ে গুলি খুঁজে বের করার চেষ্টা করেন। এতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। দীর্ঘ 2 মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর 19 সেপ্টেম্বর তিনি মারা যান। তার ঘাতক চার্লস গুইটো ছিলেন একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি। সরকারি চাকরি না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্টকে অনুসরণ করছিলেন। পরে 2 জুলাই ওয়াশিংটন ডিসির একটি স্টেশনে ট্রেনে ওঠার সময় তিনি গারফিল্ডকে গুলি করেন। বিচারের পর 1882 সালের 30 জুন তাকে ফাঁসিতে ঝোলানো হয়। উইলিয়াম ম্যাককিনলে 1901 সালের 6 সেপ্টেম্বর নিউ ইয়র্কের বাফেলোতে আততায়ীর হাতে নিহত হন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে। লিওন সিজলগোস নামের এক ব্যক্তি তাকে হত্যা করেন। নিজেকে নৈরাজ্যবাদী দাবি করা চোলগোসকে উপস্থিত জনতা আক্রমণ করলেও পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে ইলেকট্রিক চেয়ারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডটি ঘটে 1963 সালের 22 নভেম্বর। টেক্সাসের ডালাসের রাজপথ দিয়ে মোটর শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময় জন এফ কেনেডিকে গুলি করেন লি হার্ভে অসওয়াল্ড নামের এক ব্যক্তি। ঘাড় ও মাথায় গুলি লাগার পর কেনেডি তার স্ত্রী জ্যাকলিনের পাশে ঢলে পড়েন। কেনেডি হত্যাকাণ্ড ছিল আধুনিক প্রচার মাধ্যম যুগের প্রথম বড় কোনো ট্র্যাজেডি। তার গুলিবিদ্ধ হওয়ার খবরটি কয়েক সপ্তাহ ধরে টিভি এবং রেডিওতে প্রধান সংবাদ হিসেবে প্রচারিত হয়েছিল। ব্যর্থ হওয়া উল্লেখযোগ্য কিছু হত্যা চেষ্টা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রায় শুরু থেকে প্রেসিডেন্টের হত্যার ষড়যন্ত্র হয়ে আসছে। 1835 সালে রিচার্ড লরেন্স নামের এক ব্যক্তি প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনকে গুলি করতে চাইলেও পিস্তল জ্যাম হয়ে যাওয়ায় রক্ষা পান অ্যান্ড্রু। 1912 সালে থিওডর রুজভেল্ট যখন পুনরায় প্রেসিডেন্ট হওয়ার লড়াই করছিলেন, তখন জন স্ট্র্যাঙ্ক নামের এক ব্যক্তি তার বুকে গুলি করেন। রুজভেল্টের বুক পকেটে থাকা চশমার কেস এবং দীর্ঘ ভাষণের পাণ্ডুলিপির জন্য তিনি বেঁচে যান। 1933 সালে ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের উপর হামলা করেন জিওসেপ্পে জাঙ্গারা। সে সময় রুজভেল্ট বেঁচে গেলেও শিকাগোর মেয়র আন্তন চার্মাক নিহত হন। 1950 সালে হ্যারি ট্রুম্যানের বাসভবনে হানা দিয়েছিলেন পুয়ের্তো রিকোর 2 অধিকার কর্মী, কিন্তু নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে ট্রুম্যান অক্ষত থাকেন। 1975 সালে লিনেট স্কুইকি ফ্রোম নামের এক নারী প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলেও বন্দুক বিকল থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 1981 সালে জন হিন্ডলি জুনিয়রের গুলিতে মারাত্মক আহত হলেও বেঁচে যান রোনাল্ড রিগান। এছাড়া আধুনিক যুগেও জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনা ঘটেছে। নিউজ ডেস্ক দুতিয়াল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রসিকিউটররা। ট্যাম্পা বে এলাকার একটি ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া 27 বছর বয়সী জামিল লিমনের মরদেহ ও তার নিখোঁজ বন্ধু নাহিদা বৃষ্টির অন্তর্ধান রহস্যে এখন মূল অভিযুক্ত লিমনেরই রুমমেট 26 বছর বয়সী হিশাম আবু গারবিয়া। 26 এপ্রিল হিলসবোরো কাউন্টি আদালতে প্রসিকিউটরদের দাখিল করা নথি থেকে জানা গেছে, খুনের ধরন এতটাই বীভৎস ছিল যে অভিযুক্তকে জামিন দিলে তা সমাজের জন্য চরম বিপদের কারণ হতে পারে। তদন্তকারীদের তথ্য মতে 16 এপ্রিল নিখোঁজ লিমনের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয় হারওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে। ময়নাতদন্তের রিপোর্টে লিমনের শরীর একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে তার পিঠের নিচের দিকে একটি গভীর ক্ষত পাওয়া গেছে, যা লিভার ভেদ করে গিয়েছিল। প্রসিকিউটররা আদালতকে জানিয়েছেন তাদের আশঙ্কা লিমনের বন্ধু নাহিদা বৃষ্টির পরিণতিও একই রকম হয়েছে এবং তাকেও একইভাবে ব্রিজের আশপাশে কোথাও ফেলে দেওয়া হয়েছে। নাহিদা বৃষ্টির পরিবারকে ইতিমধ্যে তদন্তকারীরা জানিয়েছেন বৃষ্টির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। এর পেছনে বড় কারণ হিসেবে তারা লিমন ও হিশামের শেয়ার করা অ্যাপার্টমেন্টে বিপুল পরিমাণ রক্ত দেখার কথা জানিয়েছে।
বৃষ্টির ভাই CNN এর সহযোগী সংবাদ মাধ্যম WTSP-কে জানিয়েছেন, অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে গোয়েন্দারা নিশ্চিত যে সেখানে বড় ধরনের কোনো সহিংসতা ঘটেছে। 26 এপ্রিল রাতে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণ দিকের জলাশয় থেকে কিছু মানুষের দেহাংশ উদ্ধার করার কথা জানিয়েছে তদন্তকারীরা। DNA পরীক্ষার আগে তা বৃষ্টির কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না। তদন্তের শুরুতে হিশাম আবু গারবিয়া গোয়েন্দাদের জানিয়েছিলেন তিনি ওই দিন লিমন বা বৃষ্টি কাউকে দেখেননি। এমনকি তিনি দাবি করেছিলেন তার গাড়িতে তারা কখনোই ওঠেননি এবং তিনি ক্লিয়ার ওয়াটার বিচ এলাকাতেও যাননি। তবে প্রসিকিউটররা আদালতে হিশামের মিথ্যা জবানবন্দি খণ্ডন করতে বেশ কিছু প্রমাণ উপস্থাপন করেন। সেগুলো হলো মোবাইল ও গাড়ির লোকেশন। লিমনের ফোনের শেষ লোকেশন এবং হিশামের গাড়ির লোকেশন একই সময়ে ক্লিয়ার ওয়াটার বিচে পাওয়া গেছে। যখন তাকে এই প্রমাণের মুখোমুখি করা হয় তখন হিশাম তার আগের বক্তব্য বদলে বলেন যে তিনি লিমন ও তার বান্ধবীকে সেখানে নামিয়ে দিতে গিয়েছিলেন। আঙুলে ব্যান্ডেজ ও অদ্ভুত অজুহাত। জেরা করার সময় গোয়েন্দারা হিশামের বাম হাতের কনিষ্ঠ আঙুলে ব্যান্ডেজ দেখতে পান। হিশাম দাবি করেন পেঁয়াজ কাটতে গিয়ে তিনি ব্যথা পেয়েছেন। তবে প্রসিকিউটরদের ধারণা ধস্তাধস্তির সময় এই চোট লেগে থাকতে পারে। আলামত মোছার সরঞ্জাম। লিমন ও হিশামের অ্যাপার্টমেন্ট থেকে একটি ফার্মেসির রসিদ পাওয়া গেছে। 16 এপ্রিলে সে রসিদে দেখা যায় হিশাম প্রচুর পরিমাণে ট্র্যাশ ব্যাগ, লাইসল ওয়াইপস এবং ফেব্রেস কিনেছিলেন, যা মূলত খুনের আলামত ও রক্তের গন্ধ মোছার জন্য ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হিলসবোরো কাউন্টি শেরিফ এক আবেগঘন বিবৃতিতে বলেছেন, এই ঘটনাটি আমাদের পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে। আমরা আশা করেছিলাম হয়তো তাদের সুস্থভাবে ফিরে পাবো, কিন্তু এমন পরিণতি অত্যন্ত মর্মান্তিক। নিউজ ডেস্ক, দুতিয়াল।